এগুলো সবই রডোডেনড্রন গাছ। এবারে পাহাড়ের ট্রিপ হাওড়া হয়ে, শিয়ালদা হয়ে নয়, হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে হাওড়া 11 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে শিডিউল টাইম মানে 2:25 ছেড়ে দিয়েছে পারফেক্টলি। রাত্রে এনজেপি পৌঁছানোর শিডিউল টাইম 10:50। আশা করছি টাইমেই পৌঁছে যাব। এবার আমাদের গন্তব্য সান্দাকফু। আপাতত আগামীকাল আমরা এনজেপি থেকে মানেভঞ্জন হয়ে টুমলিংয়ের দিকে যাত্রা করব। ট্যুরের বাকি ডিটেলস চলতে চলতে দিতে থাকবে। কত সুন্দর মাঠ ঘাট পেরিয়ে যাচ্ছে। দিনের বেলা জার্নি করার এটাই সবচেয়ে বড় সুবিধে, যেটা আমার ভীষণ ভালো লাগে। অসুবিধা হচ্ছে একটাই, যে একটা দিন এনজেপিতে কাটাতে হয়। আদারওয়াইজ ইটস এ ভেরি বিউটিফুল এক্সপিরিয়েন্স। শতাব্দী এক্সপ্রেস আমাদের ঠিক টাইমেই পৌঁছে দিয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখান থেকে টোটো চেপে নেতাজি মোড়, তারপর ডান দিকে একটুখানি গেলেই আমাদের আজকে রাতের থাকার জায়গা হোটেল হলিডন। এবার চলেছি একটা মেঘের মুলুকে, টুমলিং। জায়গাটা ভারত নেপাল সীমানাতে, উচ্চতা 9500 ফিট। আর টুমলিংয়ের বেশিরভাগ জায়গাটাই নেপালের মধ্যে। যদিও ভারতীয় নাগরিকদের এখানে ভ্রমণ করতে কোনো বিধিনিষেধ নেই। শিলিগুড়িতে গতকাল রাত্রে ছিলাম হোটেল হলিডনে। ওখান থেকে দার্জিলিং মোড়ে এসে ডান দিকে টার্ন নিয়ে সোজা দুধিয়া। এই হচ্ছে দুধিয়ার ল্যান্ডস্কেপ, অত্যন্ত সুন্দর। এই রেস্টুরেন্টে আমরা দাঁড়ালাম ব্রেকফাস্ট করবো বলে। দুধিয়া ছেড়ে উঠে প্রথম পাহাড়ের বাঁধ, এখনো নিচের সমতল দেখা যাচ্ছে। মিরিকের ছবির মতো সুন্দর চা বাগানগুলো পেরিয়ে এসে চলেছে ঋষি রোড দিয়ে। গন্তব্য মানেভঞ্জন। এনজেপির থেকে ভাড়া করা গাড়ি ওই পর্যন্তই যাবে। সেখান থেকে অন্য গাড়ি আমাদের পৌঁছে দেবে টুমলিং পর্যন্ত। টুমলিংয়ে পৌঁছানোর জন্য ট্রেকিং করে অথবা সরাসরি গাড়ি করে পৌঁছানো যায়।
মানেভঞ্জন থেকে দূরত্ব 13 কিলোমিটার। সান্দাকফু রুটের ল্যান্ড রোভার বা অন্যান্য গাড়ি মানেভঞ্জনের সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার অ্যাসোসিয়েশনের অফিস থেকেই ভাড়া করতে হয়। অফিসের সামনে ঝোলানো বোর্ডে লিস্টেড গাড়িগুলোই ট্যুরিস্টদের অ্যালট করা হয়। 2025 সালের মে মাসের হিসেবে গাড়ির ভাড়া অ্যাসোসিয়েশনের অফিসের দেওয়ালে টাঙানো আছে। মানেভঞ্জন থেকে ভাড়া করা গাড়ি নিয়ে আমরা চললাম টুমলিংয়ের দিকে। মানেভঞ্জন থেকে কিছুটা এগিয়ে এসে গাড়িটা আমাদের এইখানে নিয়ে এসে দাঁড়ালো। জায়গাটার নাম চিত্রে। একবার চারদিকের অবস্থাটা দেখুন, খালি মেঘ ছাড়া কিছু নেই। শুধু আমাদের গাড়ি নয়, অন্য গাড়িগুলোর রেডিয়েটরেও ঠান্ডা জল ঢালা হচ্ছে। আসলে চিত্রের পর থেকে সামনের চড়াই রাস্তা চলার জন্যই এই প্রস্তুতি। গাড়ি চলছে টুমলিংয়ের দিকে। চিত্রের পর থেকেই ঠান্ডা যেন হঠাৎই বেড়ে গেল। ওই দূরে দেখা যাচ্ছে টুমলিংয়ের হোটেলগুলো। ওখানেই আমরা পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যে। আর এইটা আমাদের হোটেল সৎকার লজ। এইমাত্র টুমলিংয়ে আমরা এসে ঢুকলাম আমাদের হোটেলে। হোটেলের নাম সৎকার লজ। আর এই হচ্ছে আমাদের আজকের থাকার ঘর। একটা বড় রুম, আর তাতে একটা ডবল আর একটা সিঙ্গেল বেড। রুমের লোকেশন দুর্দান্ত। অ্যাটাচড কমন ব্যালকনি, সাথে পরিষ্কার পরিচ্ছন্ন প্রমাণ সাইজের একটা ওয়াশরুম। ফ্রেশ হয়ে নিয়ে এলাম ডাইনিংয়ে। বিরাট বড় একটা ডাইনিং হল। মুহূর্তের মধ্যে চারদিকটা মেঘে ঢেকে গেল। ডাইনিং প্লেস থেকে বাইরেটা দেখতে বেশ সুন্দর লাগছিল। লাঞ্চের মেনু ছিল ডাল, ভাত, আলু ভাজা আর সাথে ডিমের ঝোল। একেবারে স্ট্যান্ডার্ড পাহাড়ি মেনু। লাঞ্চ হয়ে গেছে, এবার একটু বাইরে থেকে ঘুরে আসি। সান্দাকফুর উচ্চতা 11,900 ফিট। অত্যধিক ঠান্ডা, উচ্চতাজনিত সমস্যা ইত্যাদি অনেক কারণে কিছু ট্যুরিস্ট আছেন যারা টুমলিংয়ে এক রাত থেকে উচ্চতা কিছুটা সইয়ে নিয়ে পরের দিন সান্দাকফু দেখে মানেভঞ্জন বা অপেক্ষাকৃত নিচু কোনো জায়গাতে নেমে যাওয়াই প্রেফার করে থাকেন। শুধুমাত্র উচ্চতা সইয়ে নেওয়ার জন্য ছাড়াও টুমলিং তার নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্যেও এমনিতেই অনেক বছর থেকেই প্রকৃতি প্রেমিকদের কাছে বিখ্যাত। ট্রেকিং করে টুমলিং আসতে গেলে মানেভঞ্জন থেকে গাড়ি করে চলে আসুন ধোত্রে। উচ্চতা 8,500 ফিট। একটা রাত ধোত্রেতে কাটিয়ে পরের দিন সকালে ব্রেকফাস্ট করে ধোত্রে স্কুল গ্রাউন্ড পার হয়ে জঙ্গলের রাস্তায় বেরিয়ে পড়ুন 6 কিলোমিটার দূরে টংলুর দিকে। টংলু থেকে আরও 2 কিলোমিটার ট্রেক করে টুমলিং। রাস্তার সৌন্দর্য কিন্তু ভীষণ ভালো, একেবারে আনকমন ল্যান্ডস্কেপ। তবে একটা জরুরি অ্যাডভাইস, এই পথে ট্রেক করবার সময় কিন্তু গাইড নিতে ভুলবেন না। এইদিকে টুমলিং ভিউ পয়েন্ট, টুমলিংয়ের সবচেয়ে উঁচু জায়গা। ডান দিক দিয়ে সোজা রাস্তা বেরিয়ে গেছে সান্দাকফুর দিকে। যতদূর চোখ যায় শুধু পাহাড় আর মেঘ কুয়াশার খেলা। ভীষণ জোরে হাওয়া চলছে,
খুব সুন্দর ভিউ এখান থেকে। পুরো ল্যান্ডস্কেপটার বুক চিরে বেরিয়ে গেছে এই কংক্রিটের রাস্তাটা। ওটা এসেছে টংলুর দিক থেকে আর গেছে সান্দাকফুর দিকে। টুমলিং থেকে সান্দাকফু আরও 19 কিলোমিটার। রাস্তাটা দূর থেকে দেখলে মনে হয় যেন চীনের প্রাচীর। এলাকাটা একটু ঘুরে দেখতে না দেখতেই বৃষ্টি এসে গেল। বৃষ্টি থামার আর নাম নেই, চারদিকে যেন পুরো অন্ধকার করে এলো, সেই সাথে বজ্রপাতের শব্দ। আজকের মতো হয়তো আর হোটেল ছেড়ে বেরোনোই যাবে না। আপাতত ব্যালকনিতে বসেই টুমলিংয়ের বর্ষা উপভোগ করি। এখানকার বর্ষাও হয় খুব জোরদার। সেই জন্যেই পুরো সিঙ্গালীলা রেঞ্জটা ট্যুরিস্টদের জন্য 16ই জুন থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ করা থাকে। এখানে এসে নীল আকাশ আর কাঞ্চনজঙ্ঘার পরিষ্কার ভিউ যদি পেতে হয় তবে আসতে হবে নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে। এখনও বৃষ্টি হয়েই চলেছে আর বাইরের অবস্থা ঠিক এখন এইরকম। ব্যালকনিতেই বসে আছি, ভারী সুন্দর পরিবেশ। আজ সকাল থেকে কিন্তু আকাশটা বেশ পরিষ্কার। টুমলিং ভিউ পয়েন্টে উঠছি। এখানে একটা উপাসনার জায়গাও করা আছে। বেশ সুন্দর ভিউ এখান থেকে, যেমন হাওয়া চলছে আর তেমনই কনকনে ঠান্ডা। রাস্তার ধারের একটা কফি শপে ঢুকলাম। এক কাপ গরম কফি খেয়ে তারপর আবার একটু হাঁটতে বেরোবো। টুমলিং টপ থেকে আমাদের হোটেল ছেড়ে সৎকার লজের জায়গাটা ছেড়ে আমরা হেঁটে চলেছি একটু উল্টো দিকে, অর্থাৎ কিনা টংলুর দিকটাতে। মানে মাঝে মাঝে একটা দমকা হাওয়া আসছে, যেন হাত থেকে ক্যামেরা উড়ে বেরিয়ে যাওয়ার অবস্থা। সেই সঙ্গে হাওয়াটা দিলে বুঝতে পারছি বেশ ঠান্ডা ভালোই আছে, তবে হ্যাঁ সহ্য করার মতো। গত 10 বছরে ট্যুরিস্টের সংখ্যা বৃদ্ধি, সোশ্যাল মিডিয়ার প্রচার ও অন্যান্য বিভিন্ন কারণে ট্রেকিং রুট হিসাবে তুলনা করলে কিন্তু আজকের টুমলিংয়ে ভালোভাবে থাকার হোমস্টের অপশন অনেকগুলোই। 2025-এর মে মাসে হিসাবে টুমলিংয়ের হোমস্টেগুলোর অ্যাভারেজ ভাড়া 1500 থেকে 1700 টাকা মাথা পিছু ভিউ রুমগুলোর জন্য, আর নন ভিউ রুমগুলোর ভাড়া 1200 টাকার আশেপাশে। এর মধ্যে ধরা থাকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স আর লজিং। আর এখানে ভিউ রুম বলতে অবশ্যই কাঞ্চনজঙ্ঘা ভিউ রুমের কথাই বলা হয়ে থাকে। আগেই বলেছি আমরা উঠেছি সৎকার লজে। এছাড়াও এখানে আরও বেশ কয়েকটা হোমস্টে আছে। আমি তাদের নাম আর কন্ট্যাক্ট নাম্বারগুলো অন স্ক্রিন দিয়ে দিচ্ছি, চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ করতে, এনকোয়ারির উত্তর পাবেন, কারণ অনেক সময় এরা ফোন ধরেন না। এই হোমস্টেগুলোর একটার থেকে আরেকটার দূরত্ব খুবই কম, পায়ে হেঁটে ঘুরে নেওয়া যায়। কিন্তু গ্রিন হিল ভিউ, ডুমজন হোমস্টে আর শেরপা পাসাং হোমস্টে একটু দূরে, তাও হেঁটে মিনিট 5। টুমলিং ভিউ পয়েন্টকে সামনে রেখে বা বাঁদিকে একটু নেমে গেলেই পরপর 3টে হোমস্টে। ভিউ পয়েন্ট থেকেও এই 3টে হোমস্টে দেখতে পাওয়া যায়। তবে এই হোমস্টেগুলো থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার কোনো ভিউ নেই, কারণ ভিউ ঠিক এর উল্টো দিকে, অর্থাৎ টুমলিং ভিউ পয়েন্টকে সামনে রেখে ডান দিকে। যদি শুধুই ভিউ রুম দরকার হয় তাহলে সিদ্ধার্থ লজ হচ্ছে একমাত্র বেস্ট সলিউশন। আমরা আমাদের গাড়ি এবং হোটেল সমেত এনজেপি টু এনজেপি কমপ্লিট বুক করেছি কলকাতা ট্রাভেল ড্রিমসের থ্রু দিয়ে। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া থাকবে। এখানে ফোন আর ইন্টারনেটের কানেকশন খুব দুর্বল। ভিউ পয়েন্টের দিকে হেঁটে গেলে কখনো হয়তো একটু কানেকশন পেতে পারেন। কয়েকটা হোমস্টে অবশ্য ওয়াইফাই সুবিধা দেয়, কিন্তু সেটা খুব দুর্বল। এটা একটা এমন জায়গা, এখানে এসে আলাদা করে রডোডেনড্রন গাছ খুঁজে বার করতে হয় না। আমার পেছন দিকে এই যে ওপরে গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো সবই রডোডেনড্রন গাছ। ফুল থাকলে কীরকম লাগতে পারতো আন্দাজ করতে পারছেন বোধহয়। আমরা যে সময় এসেছি অর্থাৎ মে মাসে, এখন রডোডেনড্রন ফুলের সময় নয়। বিক্ষিপ্ত কয়েকটা গাছে কিছু ফুল আছে হয়তো। এই রডোডেনড্রন ফুলের সিজন হচ্ছে মার্চ এবং এপ্রিল। তো আমরা মোটামুটি আরও 1 মাস পরে এসেছি। যদি হয়তো আরও 1 মাস আগে আসতাম, এই গাছগুলো দেখতে পেতাম ফুলে ভর্তি। ইনফ্যাক্ট আমার এই রিজিয়নে আসা
কোনো সময় কখনোই ওই মার্চ এপ্রিলে হয়ে ওঠেনি। যারা এসেছে এখানে তাদের মুখে শুনেছি চারদিক পুরো রঙিন হয়ে থাকে। এইগুলো হচ্ছে ম্যাগনোলিয়া ফুল। নাম শুনেছিলাম, কিন্তু আমি কখনো এর আগে এত কাছ থেকে এই ফুল দেখিনি। ভীষণ সুন্দর দেখতে। আবার দেখছি মেঘও করে এসেছে, ভীষণ জোরে হাওয়া চলতে আরম্ভ করেছে। তাড়াতাড়ি ফিরে না গেলে এখানে দাঁড়িয়ে ভিজতে হবে, কারণ এখানে আর কোনো শেল্টার নেই। টুমলিং থেকে হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি টংলুর দিকে। ওই দূরে দেখা যাচ্ছে টুমলিং। আর একটা ব্যাপার খুব জরুরি, এই রিজিয়নে ঘুরে বেড়াবার সময় সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখতে ভুলবেন না। আমরা টুমলিংয়ে গতকালকে এসেছি। গতকালকে সারাদিনটা প্রায় বৃষ্টিই ছিল, তাও তার একটা অন্যরকম বিউটি। আজকে সকাল থেকে উঠে তাও আকাশে মেঘই ছিল, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, স্লিপিং বুদ্ধও দেখতে পাইনি। তবু আমরা ঠিক করলাম কি একটু হাঁটতে বেরোই, একটু ডান দিক বাঁ দিক টুমলিংকে হেঁটে দেখি। দেখলাম টুমলিংয়ের অনন্য রূপ, কাঞ্চনজঙ্ঘার ভিউ ছাড়াও আরও যে কতটা সুন্দর হতে পারে, সত্যি অত্যন্ত ভালো। অ্যাকচুয়ালি কোনো একটা জায়গাকে কমপ্লিট ঘুরে ফেলেছি এটা বলা যায় না কখনোই। তবু আজকে সকালের এই হাঁটাটা যদি না হাঁটতাম তাহলে হয়তো টুমলিংকে অনেকটাই দেখা হতো না। টুমলিং থেকে কোনো সাইট সিইং এর দরকার পড়ে না, এত সুন্দর ল্যান্ডস্কেপ, সামনে কাঞ্চনজঙ্ঘা যদিও আমরা পাইনি। সিজনে এলে ম্যাগনোলিয়া আর রডোডেনড্রন ফুল, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে এলে আর যদি ভাগ্যে থাকে তো ব্যাপক স্নোফলও পেয়ে যেতে পারেন। আর কি চাই, আরামসে 2 রাত এখানে কাটিয়ে দেওয়া যায় শুধু চারদিকটা ঘুরে বেরিয়ে। অঢেল সময় পাবেন এই মেঘের মাঝখান দিয়ে হেঁটে বেড়াবার, অথবা স্থির বসে থাকুন এখানটায়। দেখুন ওপর থেকে চারদিকের পাহাড়গুলো কেমন দেখতে লাগছে, কেমন মেঘ ভেসে যাচ্ছে চারদিক দিয়ে। ফিতের মতো রাস্তাটা কেমন সুন্দর, পুরো জমিটার বুক চিরে বেরিয়ে গেছে। একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। যতক্ষণ পারেন বসে থাকুন এখানে আর চুটিয়ে এনজয় করুন টুমলিংকে। দার্জিলিং থেকে মাত্র ঘন্টা 2-এর দূরত্বে এত সুন্দর একটা ট্যুরিস্ট স্পট, আবহাওয়ার এত বৈচিত্র্য, সাথে একেবারে আনকমন ল্যান্ডস্কেপ আপনাকে স্বাগত জানাবার জন্যে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে। নমস্কার, ভালো থাকবেন।